শুভেচ্ছা। শুরু করছি ২৪ ঘন্টা আমাদের নিয়মিত অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি জয় মামুন। আমরা আজকে এখানে আলোচনা করব বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে। এ প্রসঙ্গে কথা বলার জন্য স্টুডিওতে আমরা ৩ জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। রয়েছেন আমার বাম থেকে সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান এবং তিনি সাবেক পররাষ্ট্র সচিব। রয়েছেন শাহ আলমগীর, তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট পিআইবির মহাপরিচালক এবং সাংবাদিক অবশ্যই। এবং সবশেষে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক, আন্তর্জাতিক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ২৪ ঘন্টা অনুষ্ঠানে। আমরা একটু ব্রডার পার্সপেক্টে আলোচনা করতে চাই। গত ১-২ সপ্তাহে অনেকগুলো ঘটনা ঘটেছে, আন্তর্জাতিক ঘটনা বাংলাদেশের জন্য, যেমন সার্ক সম্মেলন, তারপরে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশে এলেন। আমরা শুনতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, তিনি তিস্তা চুক্তির ব্যাপারে সম্মতি জানিয়েছেন, আগ্রহের কথা প্রকাশ করেছেন। ছিটমহল বিনিময় হতে পারে, মোদি বাংলাদেশে আসতে পারে। এইসব বিষয় মিলিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উষ্ণতা বাড়ছে নাকি কমছে, এটি নিয়েও পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে। প্রধানমন্ত্রী নিজে মন্তব্য করেছেন এইসব বিষয়ে। তো এইগুলো নিয়েই আমরা কথা বলবো। আমরা একটু আলোচনা শুরু করতে চাই আলমগীর ভাই আপনাকে দিয়ে। মিডিয়ার লোক, আপনি তো সব খবর রাখেন এবং জানেন, বোঝেন। এই ঘটনাগুলি আমরা যদি সার্ককেই ধরি, যে সার্ক নিয়ে অনেক ধরনের আশা নিরাশা দুরাশা অনেক কিছু থাকে। এবারও শুরুতে শোনা যাচ্ছিল অনেক কিছু হবে, তারপরে শোনা গেল কিছুই হবে না, শেষে একটুখানি আশার আলোর মতো বিদ্যুৎ বিষয়ে একটি চুক্তি হলো। আপনার কাছে কি মনে হয় যে আমরা আসলে বাংলাদেশকে এইসব ফোরামে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারছি, আন্তর্জাতিক ফোরামে? ধন্যবাদ জয় মামুন। আপনি যেহেতু আমাকে দিয়ে শুরু করেছেন, প্রথমেই একটা বিষয় একটু মানে সার্কের বিষয় যেহেতু বললেন, সেটা হচ্ছে যে মানে সাম্প্রতিক একটি ঘটনা হচ্ছে যে মালদ্বীপ তার একটি পানির প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনার কারণে সে কয়েকদিন ধরে তার পানি সংকটে আছে, এবং শুধু সংকটটা এমন একটা জায়গায় যে তাকে 2 দিন রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করতে হয়েছে এবং জরুরি অবস্থা জারি করতে হয়েছে। আমি উদাহরণটা টানলাম এই কারণে যে একটি দেশ যে কখন এরকম একটা বড় ধরনের বিপদে পড়বে এবং তখন তার প্রতিবেশীরা কিন্তু তার সাহায্যে এগিয়ে যাবে, এটার কিন্তু প্রমাণ। এখন ভারত এবং মানে শ্রীলঙ্কা পানি পাঠিয়েছে এবং বাংলাদেশও তার একটা জাহাজ পাঠিয়েছে, মানে অলরেডি মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছে পানি নিয়ে। মানে ঠিক এইরকম একটা সম্পর্ক খুবই জরুরি, মানে আমাদের সার্কভুক্ত দেশগুলোর জন্যে এই যে সহযোগিতা বলেন কিংবা মানে যে বিষয়গুলি বারবারই আলোচনায় আসে, কিন্তু সার্ক সামহাও হচ্ছে না। এটা একটা যেভাবে একটা সহযোগিতা বন্ধন যেভাবে দৃঢ় হওয়ার কথা, সেই জায়গাটায় কিন্তু সার্ক এগোচ্ছে না। আমরা দেখি যে যখনই সার্ক সম্মেলনগুলি হচ্ছে তখন এই মানে এটা আসলে কোনো ফল ছাড়াই কিন্তু সার্ক সম্মেলনগুলো শেষ হয়। এবার প্রধানত যে বিষয়গুলো আলোচনা হওয়ার কথা ছিল, মানে বিদ্যুৎটা তো সব শেষে, এবং পাকিস্তানের নওয়াজ শরীফের আপত্তির কারণে এটাও ভেস্তে যেতে বসছিল, কিন্তু শেষ পর্যন্ত বিদ্যুতের বিষয়টা একটু মানে একটু সলিউশন হয়েছে। কিন্তু বাকি যে আর দুটো বিষয় ছিল এগুলির ব্যাপার নিয়ে কিন্তু আর কোনো আলোচনা এগোয়নি। মানে এই সম্মেলনটা, সার্ক সম্মেলনটাকে খুব বেশি সাকসেসফুল হয়েছে এই কথা যেমন বলা যাবে না, কিন্তু আবার খুবই ব্যর্থ হয়েছে তাও কিন্তু নয়। কারণ দীর্ঘ মানে অনেক বছর মানে এই নেতৃবৃন্দ একসাথে হয়েছেন, আমাদের সার্কভুক্ত দেশের নেতৃবৃন্দ। কিন্তু এই দেশগুলির মধ্যে কিন্তু এখন যে বিষয়টা আলোচনার মধ্যে এসছে, মানে সার্কভুক্ত দেশগুলির মধ্যে, যেমন ওনারা বলেছেন যে এই সার্কভুক্ত দেশগুলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করবেন, এই আলোচনাটা কিন্তু প্রত্যেক নেতার মুখ দিয়ে বেরিয়ে আসছে। এবং কিন্তু আমরা আসলেও কিন্তু এই দেশগুলো কিন্তু একটা বড় ধরনের সংকটের মধ্যে আছি, মানে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে যদি বলেন। কারণ এই যেমন আমি গতকালের পত্রিকায় যেমন দেখেছি যে পাকিস্তানের একজন, উনি লাহোরে শুক্রবার এক সমাবেশ করে বলেছেন ভারত মানে পাকিস্তান গভর্নমেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন যে 1971 সালের যে পরাজয় হয়েছিল পাকিস্তানের, সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। মানে বলতে চাচ্ছেন যে কাশ্মীরকে তোমরা স্বাধীন করে এই পরাজয়ের প্রতিশোধ নাও। যেমন এইগুলো প্রকাশ্যে জনসভা, লাহোরের মতো একটা জায়গার প্রকাশ্যে জনসভা কিন্তু এটা বলেছেন, এবং যেই ভদ্রলোক বলেছেন তার বিরুদ্ধে কিন্তু বোম্বে হামলার বড় অভিযুক্ত হিসাবে কিন্তু ওনাকে দায়ী করা হয়।
কিন্তু ওনারা কিন্তু পাকিস্তানের বিভিন্ন জায়গায় এগুলি বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন। এবং সাম্প্রতিককালে আমরাও দেখতে পাচ্ছি বর্ধমানের বিস্ফোরণের কথা বলেন, আমাদের দেশেও জঙ্গিদের নানান ধরনের তৎপরতা, এগুলো কিন্তু একটা ইঙ্গিত দেয় যে আগামীতে আমাদের জঙ্গি সমস্যাটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা হতে যাচ্ছে। সুতরাং এই দিকটি আমাদের সার্ক নেতৃবৃন্দ ওনাদের আলোচনায় এসেছেন এবং সবাই এটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বলেছেন। আমি মনে করি এটাও একটা পজিটিভ দিক, কারণ ভারত বাংলাদেশ ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী বিষয়গুলি নিয়ে আলোচনা করছেন। তো আর বরাবরই সার্কের বিষয়টা সবসময় দাঁড়িয়েছে যে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিশেষ করে বড় দুটি শক্তি ভারত এবং পাকিস্তান, সার্কটাকে অনেকেই এটাকে শুধু ভারত পাকিস্তানের একটা বিষয় হিসেবে দেখে, কারণ ওখানে যখন আলোচনায় বসে এই দুই দেশের বিষয় ছাড়া কোনো বিষয় বোধহয় নাই। এখানে তখন আমাদের মতো বাংলাদেশ, ভুটান, মানে ওনাদের কোনো বিষয় নিয়ে সেখানে কোনো আলোচনা হয় না, মানে বিষয়টা এই জায়গাটায়। কিন্তু তারপরেও আমরা যেটা মনে করি যে এই উপমহাদেশকে যদি তার অর্থনৈতিক সমৃদ্ধি বলেন কিংবা সহযোগিতার ক্ষেত্রে বলেন, যদি এগিয়ে যেতে হয় আমাদেরকে এটাকে মানে এই সার্ককে এগিয়ে নেওয়ার ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। প্রফেসর ইমতিয়াজ, সেদিন শুক্রবারে প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে কিন্তু বলেছেন যে 36 দফা ঘোষণা গৃহীত হয়েছে ঘোষণাপত্র সার্কে, তার মধ্যে বাংলাদেশের বেশ কয়েকটি প্রস্তাব অন্তর্ভুক্ত হয়েছে। সেই সকল বিবেচনায় আপনার কাছে কেমন মনে হচ্ছে যে এবারের সার্ক কি বাংলাদেশের জন্য খুব ফলপ্রসূ কতখানি? ধন্যবাদ মামুন। না, আমি মনে করি যে সার্কের এবার অনেকটা ব্যাক টু স্কোয়ার ওয়ান, কারণ সবাই দেখতে চাচ্ছিল যে নওয়াজ শরীফ আর মোদি হ্যান্ডশেক করবে কিনা। মানে এটা যদি 40 বছর পরে একটা হ্যান্ডশেক যদি একটা বিষয় হয়ে থাকে, এর চেয়ে মানে আমি কি বলবো, মানে পৃথিবী যেখানে এত এগিয়ে গেছে, যেখানে চীনের প্রেসিডেন্ট প্রোটোকল ভেঙে গুজরাট থেকে সফর শুরু করেছে, দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং, লেটস ফেস ইট বাবা, সেখানে পাকিস্তান ভারত হ্যান্ডশেক, তাও আবার প্রথম দিন করলেন না কেন তাও বোঝা গেল না। মানে তাও বললো যে মুম্বাইয়ের আজকে দিবস বলে আমরা করব না হ্যান্ডশেক। আমি যদি সেকেন্ড ডেতে আমি করতে পেতে প্রথম দিন কেন করলাম না? আমি মনে করি মানে আরে দক্ষিণ এশিয়া আমার মনে হচ্ছে হয় যারা নেতৃস্থানীয় আছেন হয় ঘুমাচ্ছেন, নাহলে বুঝতে পারছেন না যে পৃথিবী কোথায় যাচ্ছে। সেই জায়গায় আমি মনে করি যে বড় ধরনের একটা সেটব্যাক হয়েছে এই সার্কের সামিটটা। এই কারণ হচ্ছে এবার প্রচণ্ড আশা ছিল নরেন্দ্র মোদীকে নিয়ে, লেটস ফেস ইট, কারণ নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পরে যেহেতু তার ইনগ্রেশনে একটা মেজর ব্রেক থ্রু করেছিল, সেটা হলো সব সার্ক প্রধানদের ডেকেছিল এবং নওয়াজ শরীফও এসেছিলেন, তার মেয়েকে নিয়ে এসেছিলেন। সেখান থেকে ভুম করে অলমোস্ট হ্যান্ডশেক না করার জায়গা, মানে হ্যান্ডশেক না করার বিষয় চলে আসছে। এটা খুবই দুঃখজনক। তার মানে হচ্ছে যে সার্কে যে একটা লিডারশিপের যে দরকার, যে মনে রাখতে হবে যে সমস্যা সব জায়গায় আছে। জার্মানি আর ফ্রান্স যে অবস্থায় ছিল, এত আনথিঙ্কেবল, মানে রীতিমতো মারতে মারতে গেছে এক একজনের। মানে আমি যদি হিসাব দেই, মানুষ চিন্তাই করতে পারবে না কত মানুষ মারা গেছে। সেখানে দ্বিতীয় মহাযুদ্ধে 2 ব্যক্তি এসে, ফ্রান্সের একজন আর জার্মানি এসে বলছে এনাফ ইজ এনাফ, লেটস ডু ইট ডিফারেন্টলি, যার জন্য আজকে ইউরোপিয়ান ইউনিয়ন জায়গায় এসে মানে ওখানে এসেছে। এই যে লিডারশিপ, তখন কিন্তু তারাও কিন্তু সমালোচিত হয়েছিল যে কেমন করে সম্ভব, এত পেইন নিয়ে কেমন করে আবার জার্মানির সাথে আবার আমি হাত মিলাচ্ছি। সেই জায়গায় আমার কথা হচ্ছে যে লিডারশিপটা দরকার ছিল, সেই লিডারশিপটা দক্ষিণ এশিয়া এখনও আসেনি, এক ধরনের বড় ডেফিসিট রয়ে গেছে, যার জন্য এই রিজিয়নটা কিন্তু পিছিয়ে যাচ্ছে। মনে রাখতে হবে যে একটা সময় মালয়েশিয়া থেকে ছাত্ররা কিন্তু বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতো, ইন্দোনেশিয়া থেকে পড়তে আসতো, এখন আমাদের ছাত্ররা পড়ার জন্য চলে গেছে। এই যে টার্ন করে ফেললো, ওভার টার্ন, চেঞ্জ করে ফেললো, আনথিঙ্কেবল, আমাদের চোখের সামনেই হয়েছে এটা। ওখান থেকেই কিন্তু ছাত্ররা এখানে আসতো, এখন কেউ আসছেই না। মানে লাস্ট 20-30 ইয়ার্স, এই লাস্ট 20-30 ইয়ার্স চেঞ্জ হয়ে গেছে। তার মানে হচ্ছে কি, দের মাস্ট বি সামথিং রং দক্ষিণ এশিয়ার লোকদের। কোনো একটা 1.5 বিলিয়ন পিপল কেমন করে ভয় পায়, এবং যেখানে চীনের যেই ভাইস ফরেন মিনিস্টার ছিল, সে সার্কের অধিবেশনে দাঁড়িয়ে বলল যে আমরা এলিভেটেড হতে চাচ্ছি আমাদের স্ট্যাটাস, মানে আমরা এই যে অবজারভার স্ট্যাটাস আমাদের দিয়েছো, এটাকে আমরা একটু উপরে চাচ্ছি, এলিভেটেড স্ট্যাটাস। মানে সেদে বলছে না, তাকে আনা যাবে না একেবারে, মানে তাকে আমার সাথে করো কিন্তু তার সাথে করতে পারবা না।
তার মানে হচ্ছে দ্যাট সামথিং রং। হয়তো আমি মাঝে মাঝে মনে হচ্ছে আমাদের জিনে কিছু একটা সমস্যা আছে, কোথাও একটা সমস্যা, কিন্তু সেই জায়গায় আমি মনে করি যে এবার মানুষকে প্রচণ্ডভাবে হতাশ করে গেছে। এবং অনেকটা ধারণা হচ্ছে সব জায়গায়, যেটা আমি শুনি, যেহেতু আমি নিজেও কাঠমান্ডুতে ছিলাম ওই সময়, ঠিক যেদিন অধিবেশন শুরু হলো সেদিনকে যদি চলে এসেছি, কিন্তু আমি সার্ক আলোচনার প্রসেস এজেন্ডার সবসময় আলোচনার মধ্যে ছিলাম। আমার কাছে যেটা মনে হয়েছে যে একটা ধারণা দেখেছে যে না, আমরা সাব রিজিনালিজম করব, সার্কটাকে দরকার নেই বাইপাস। কারণ ভারত ইন্ডিয়া একটা সমস্যা, আবার ভারত চীন একটা সমস্যা, কারণ চীনকে যদি এখন অবজার্ভার স্ট্যাটাস, ওটা আবার ভারত চাচ্ছে না। আর এদিকে এবার নেপালও বলেছে চীনকে নিয়ে আসো, এবার শ্রীলঙ্কাও বলেছে চীনকে নিয়ে আসো, এবং মালদ্বীপসও এবার বলেছে চীনকে নিয়ে আসো। 3টা দেশ কিন্তু বলে, আমরা বাংলাদেশ যদি চুপ ছিল। আচ্ছা, ভয় পাচ্ছে। আমার কথা হচ্ছে, যেখানে ভারতের সাথে চীনের বর্তমান যখন আমি কথা বলছি, ইট ইজ $70 বিলিয়ন প্লাস তাদের ট্রেডিং রেজিম। একক দেশ হিসাবে ভারতের লার্জেস্ট ট্রেডিং রেজিম হলো চীন, লার্জেস্ট। এটা তো 62-তে আমি নেই, 1962-তে। সেই জায়গায় আমি মনে করি যে আশাটা এসেছিল নরেন্দ্র মোদীর কারণেই হয়তো এসেছিল, যেহেতু অনেক কিছু উনি করেছেন, নতুনত্ব এনেছিলেন। এই জায়গায় এসে দেখা গেল যে না, উনি ওই ডোমেস্টিক কম্পালশনে চলে গেলেন। আবার উনি প্রতিটি রাজ্যে এখন জেতার জন্য পাগল হয়ে গেছেন। সব জায়গায় কাশ্মীরও জিততে হবে, পশ্চিমবঙ্গে ওখানে দিদিকেও সরাতে হবে, সব জায়গায় আমাকে জিততে হবে, ওই রাজনীতির মধ্যে পড়ে গেছেন, যেটা আমি মনে করি যে সার্কের জন্য খুব একটা সুখবর না। থ্যাংক ইউ। অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান। ধন্যবাদ। দুজন বলার পরে বলাতে একটু সুবিধা হয়েছে আমার। অনেক কিছু আমি জানতে পেরেছি, এবং যেগুলো জানতাম না সেটাও আমি শুনতে পেরেছি। একটি ব্যাপারে আমি প্রফেসর ইমতিয়াজের সঙ্গে একমত, যে আমি শুধু হতাশ হইনি, আমি যদি এর চেয়েও বেশি কঠিন কোনো শব্দ থাকে আমি সেটাই মনে করি হয়েছে। কারণ সত্যি যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা ঠিকই আছে, যে 26 দফা 36 দফা ডিক্লারেশন অ্যাডপশন হয়েছে, তার ভিতরে বলতে গেলে বাংলাদেশের একটা বড় অবদান আছে, যে হোয়াট এভার হ্যাজ হ্যাপেন্ড। এবং প্রফেসর ইমতিয়াজের যে কথাগুলো শুনলাম সেগুলো আমি আমলে নিয়েই বলছি, যে যা কিছু হয়েছে তার ভিতরে যদি কন্ট্রিবিউশন করে থাকে এবং অনেস্টি সিনসিয়ারিটি দেখিয়ে থাকে যে ডেলিগেশন, সেখানে বাংলাদেশ ডেলিগেশনে বেশি দেখিয়েছে। যেমন ধরেন যে কানেক্টিভিটি নিয়ে কিন্তু আমরাই সেই 7 বছর 8 বছর আগে থেকে আমরা এটাকে নিয়ে এর পিছনে আমরা আছি, এবং সেই কানেক্টিভিটি কিন্তু এনার্জি পাওয়ার সেখানে আসেনি, অনেক পরে এসছে। কিন্তু কানেক্টিভিটি কীভাবে হবে এবং ভারত কিভাবে যাবে তার 7 সিস্টার্সে, এই নিয়ে আমরা দিনের পর দিন, রাতের পর রাত আমরা রিসার্চ করেছি, আমরা বক্তৃতা দিয়েছি, সেমিনার করেছি, এবং তখন আপনাদের ইলেকট্রনিক মিডিয়া এত ছিল না, কিন্তু যেগুলো ছিল সেখানে আমরা এসেছি। তো সেই দিক থেকে আমি বলবো যে এটা খুবই দুঃখজনক ব্যাপার যে এখানে মোদি সাহেবের সঙ্গে হ্যান্ডশেক নিয়ে আমি বেশি কিছু বলবো না, কিন্তু যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে উনি মনে করে দিয়েছেন, যদিও আমরা সবাই দেখেছি, তো সেটা হচ্ছে যে পাকিস্তান এবং ভারত যখন দুই প্রধানমন্ত্রীর হ্যান্ডশেক করছেন তখন আরেকটা ঘটনা ঘটছে, সেটা কিন্তু আমাদের মনে রাখলে পরেই কিন্তু আমরা বুঝতে পারি যে সার্কের অবস্থাটা কোথায় আছে। সেটি হচ্ছে যে কার্গিল যুদ্ধের পরে ওই দিনেই ওই সময়ে যে এলওসির এপাশে ওপাশে একটা ভয়ঙ্কর স্কারমিশ হয়েছে, বর্ডার স্কারমিশ, এবং কার্গিল যুদ্ধের পরে এত বছরে কিন্তু এত বড় স্কারমিশ হয়নি, এবং সেখানে প্রায় 16 জন 20 জন মারা গিয়েছে এবং অসংখ্য ব্যক্তি
আহত এদিকে ওদিকে আহত হয়েছে। এইটা হলো, এই জিনিসটাকে সিগনিফাইজ যে তাদের সম্পর্ক কত খারাপ, কত নাজুক। কাজে এখানে যখন এই কথা উঠেছে যে এনার্জি নিয়ে যখন একটা চুক্তি হলো শেষ মুহূর্তে, সেটার ব্যাপারটা হচ্ছে কি যে উনি তখন নেপালে ছিলেন প্রফেসর সাহেব। আমি জানি না তিনি প্রিভি কিনা টু দিস থিং। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে নওয়াজ শরীফ সময় নিয়েছেন। তিনি কিন্তু পাকিস্তানের ফরেন অফিসে যে কথাবার্তা বলেননি। তিনি অনুমতি দিয়েছেন, প্রথমে নারাজ ছিলেন, শেষ মুহূর্তে অনুমতি দিয়েছেন। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী দুজনেই তাকে অনুরোধ করেছে বিভিন্নভাবে, বিভিন্ন উপায়ে। বাংলাদেশের প্রধানমন্ত্রী বটে, তিনি হুকুম নিয়েছেন রাওয়ালপিন্ডির জিএইচকিউ থেকে এটা করবো কিনা, নট ফ্রম দ্য ফরেন মিনিস্টার অফ পাকিস্তান। সো দিস ইজ দ্য রিয়ালিটি। এই রিয়ালিটিতে আমরা সার্ককে কতটুকু এগিয়ে নিতে পারবো? আমি যদি ভাবি ঠিক আছে, ভারতও চাচ্ছে না, অল রাইট, কিন্তু যে যুদ্ধটা হলো এবারে, সে যুদ্ধটা কারা বাঁধালো? সেই প্রসঙ্গ দেখে এসেছে, সে কথাটি বলেছেন একজন, আই থিঙ্ক প্রফেসর ইমতিয়াজ অর মিস্টার আলমগীর। সেটা হচ্ছে যে 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 একটি গোষ্ঠী লাহোরে বসে বলছে যে এবারে তোমরা সেই কি বলে ৭১ যুদ্ধের প্রতিশোধ নিতে হবে, তোমরা কি বলে ৭১ যুদ্ধের প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ বদলা লেগা, বদলা লে লো, প্রতিশোধ নাও এবারে। সে কারা বলছে তার নামটা উনি বলেননি, কিন্তু আমি বলছি, হাফিজ সাইদ। হাফিজ সাইদকে বলা হয় কি, সে লস্করে তয়বার প্রধান, এবং তার আরেকটি নাম আছে, সেটা আমি বলবো আপনার এবং আপনার শ্রোতাদের জন্য, যে রানিং ডগ অব দি আইএসআই অন দি লিশ। তাকে ছেড়ে দেওয়া হচ্ছে যখন তারা চাচ্ছে যে তোমরা এটাকে করো। কাজে এই যদি অবস্থা হয়, তাহলে নওয়াজ শরীফ যখন প্রধানমন্ত্রী হলেন, আপনার মনে আছে যে তিনি বললেন যে আই এম দি প্রাইম মিনিস্টার অ্যান্ড আই এম নট গোইং টু টেক ডিসিশন ফ্রম এনিবডি। দুদিন পরে মনে আছে আপনার যে তখনকার যে আর্মি চিফ ছিলেন কায়ানি, তার সাথে নওয়াজ শরীফের একটা ক্লোজ ডোর মিটিং হলো 3 ঘন্টা। সেই মিটিংয়ে তিনি কী বলেছেন কেউ জানে না, কিন্তু তা আমরা অবশ্যই ভাবতে পারি, যারা আমরা চিন্তা করি বা ভেবে দেখি, ভেবে থাকি, যারা আমরা পাকিস্তানে একসময় চাকরি করেছি, আমরা সবাই ছিলাম, তখন শোনা যায় যে কায়ানি সাহেব বলেছেন, দেখো তুমি আমাদের প্রধানমন্ত্রী, নিঃসন্দেহে তুমি ইলেকশন করেছো, প্রধানমন্ত্রী হয়েছো, কিন্তু আমি তো চলে যাচ্ছি। তিনি যাওয়ার 2 সপ্তাহ আগে, 3 সপ্তাহ আগে। কিন্তু এর পরে কারা আসবে, কে আসবে, প্রধান করছো তুমি, যাকে করেছো। কিন্তু আমি একটা জিনিস জানি যে মিডল র্যাঙ্কিংয়ের অফিসার্সরা তোমার বক্তৃতায় খুব আনহ্যাপি হয়েছে। তুমি এভাবে কথা বলো না, আপনি এভাবে কথা না বললেই ভালো হবে, আপনার জন্য ভালো হবে। ইউসি, এই হলো পাকিস্তানের অবস্থা। কাজেই এখানে যেটা আমি দেখছি, যে আমি এক কথায় শেষ করবো, এখানে আপনার সময় অনেক দিয়েছি, যে পাকিস্তান বেসিক্যালি, মানে পাকিস্তানের কাছে সার্ক জিম্মি হয়ে আছে, আমরা জিম্মি হয়ে আছি পাকিস্তানের কাছে, এবং এখানে আমরা আর কি করতে পারি না পারি আমি জানি না। সার্ক সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমরা পেয়েছি আপনাদের আলোচনা থেকে। আমাদের আরও কিছু বিষয় নিয়ে একটু কথা বলতে হবে। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ আগ্রহ প্রকাশ করেছেন তিস্তার পানি প্রসঙ্গে এবং ছিটমহল বিনিময় প্রসঙ্গে। মোদির সঙ্গে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে সার্কের সময়। এই বিষয়গুলিতে আমরা আসছি একটু বিজ্ঞাপন বিরতির পরে। দর্শক আমাদের সাথেই থাকুন, আমরা বিজ্ঞাপন বিরতির পরে এসে এসব বিষয়ে কথা বলবো।
আরেকবার আমন্ত্রণ 24 ঘন্টা অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে। বিরতির আগে আমরা বলেছিলাম সার্ক প্রসঙ্গে এবং তখনই বলতে চেয়েছিলাম আসলে দ্বিপাক্ষিক কিছু বিষয়, বিশেষ করে সার্ক সম্মেলনে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে বেশ কিছু ইতিবাচক ফলাফল আমরা দেখতে পাচ্ছি। গত 2-3 দিন আগে আপনারা নিশ্চয়ই প্রত্যেকে দেখেছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি সমাবেশে ঘোষণা করেছেন যে তিনি ছিটমহল বিনিময়ে আগ্রহী, তিস্তার পানির ব্যাপারে আগ্রহী। আবারও আমি শাহ আলমগীর আপনাকে দিয়ে শুরু করি, আপনি বলতে চেয়েছিলেন এই অনুষ্ঠান শুরুর আগে এই প্রসঙ্গে। না, আসলে আমি বিষয়টা বলে আমি মানে ভারতের মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওনাকে একটু কাছ থেকে আমার দেখার সুযোগ হয়েছিল। আমি একবার ওনার বাসায়, মানে যেই বাসায় এখনও থাকেন ওই বাসায় একবার মানে দুপুরবেলা ওনার সাথে মধ্যাহ্নভোজে, এবং তখন থেকে আমার ওনার সম্পর্কে কিন্তু একটা ভালো ধারণা ছিল না কখনোই। কারণ আমি তখন ওনাকে বিরোধী দলে থাকা অবস্থায় যে অবস্থায় দেখেছি উনি অত্যন্ত একরোখা একটা মানুষ, এবং আমাদের দেশের চুক্তি যেটা তিস্তা চুক্তি হওয়ার কথা ছিল, ছিটমহল নিয়ে বিনিময় নিয়ে যে চুক্তিটা হওয়ার কথা ছিল, এটা শুধুমাত্র ওনার এই একঘমির কারণেই হয়নি। কারণ তখন প্রধানমন্ত্রী ওনারা তৈরি হয়ে এসেছিলেন কিন্তু এটা মনমোহন সিং, কিন্তু এটা করতে দেওয়া হয়নি। কারণটা হচ্ছে যে তখন মানে এই কংগ্রেস গভর্নমেন্টের জন্যে মমতার সমর্থন ছাড়া তার পক্ষে কিছু করা সম্ভব ছিল না, যার কারণে তিনি সেই জায়গাটায় নিয়েছেন। মানে একটা কংগ্রেস সরকারকে আমি বলবো একরকম একটা কূটনৈতিক বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছেন। কারণ একটা আলোচনায় এতদূর এগোনোর পরে স্বাক্ষর সই হয়নি, এটা দুই দেশের মানে কূটনীতি সম্পর্কের ক্ষেত্রে বেশ ক্ষতিকর একটা বিষয়। কিন্তু এবার উনি হঠাৎ করে কিন্তু এটা রাজি হলেন এবং উনি একটা জনসভায় বক্তৃতা দিয়ে বললেন যে মানে এখন এই উদ্যোগ নেওয়া যেতে পারে, কোচবিহারের জনসভা। হ্যাঁ, এবং আপনারা জানেন যে মমতার এই বক্তব্যের পর থেকেই ছিটমহলবাসীগুলোতে কিন্তু মিষ্টি বিতরণ করেছে, এইসব ছবি কিন্তু আমাদের পত্রপত্রিকায় এসছে। কিন্তু আমি বিষয়টাকে হঠাৎ করে মমতার এই যে পরিবর্তন, এটা উনি যে খুব সদিচ্ছার মাধ্যমে করেছেন এটা কিন্তু আমি মনে করি না এই কারণে যে তিনি এখন খুব ভালো অবস্থানে নেই। মানে পলিটিক্যালি এই রাজনৈতিকভাবে এই যে বর্ধমান বিস্ফোরণ বলেন, তারপরে এই যে কয়েকটা কেলেঙ্কারির ঘটনা বলেন, এইসব কারণে পশ্চিমবঙ্গে উনি এখন যথেষ্ট একটা বিতর্কিত অবস্থানের মধ্যে আছেন। এবং এদিকে নরেন্দ্র মোদী সরকার, তিনি কিন্তু কেন্দ্রের সরকার কিন্তু উনি খুব স্ট্রং তার পজিশন হোল্ড করছেন। এখন মমতার সমর্থন না দিলেও তিনি এটা পাস করবেন। ইতিমধ্যে কিন্তু নরেন্দ্র মোদী এই কথাটা বলেই ফেলেছেন যে এটা করবেন, এবং তিনি বাংলাদেশে আসছেন সম্ভবত আগামী ফেব্রুয়ারিতে ওনার আসার কথা। এবং উনি কিন্তু ঘোষণা করেছেন যে তার আগেই তিনি লোকসভায় এটাকে অনুমোদন করিয়ে নিচ্ছেন, মানে এই বিলটা উনি পাস করে নেবেন। এখানে মমতার সমর্থনের ওনার কোনো দরকার নেই। সুতরাং এইরকম একটা অবস্থার মধ্যে যদি দেখে যে যদি মমতাকে বাদ দিয়ে যদি এটা পাস হয়ে যায়, তাহলে মমতার জন্যে মানে পশ্চিমবঙ্গে ওরা যে একটা আরও খারাপ পরিস্থিতি তৈরি করবে। সুতরাং আগ বাড়িয়েই এই কথাটা বলে দেয় যে আমরা এখন রাজি আছি। আমি মনে করি উনি এই গ্যারাকলের মধ্যে পড়েই আসলে বিষয়টা উনি এগিয়েছেন, তা না হলে ওনাকে সহজে এই জায়গায় উনি আসতেন বলে আমি কখনো মনে করি না। ধন্যবাদ। অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান। আমি এখানে অনেকটা শুধু মমতা না, মানে মোদি তিনিও বাংলাদেশে আসবেন শোনা যাচ্ছে মিডল অফ দিস এন্ড অফ দিস মান্থ। আমি মমতা দিয়ে শুরু করি প্রথমে, তারপরে যে একটু সংক্ষেপে এগিয়ে যাব। হ্যাঁ, মমতা ব্যানার্জির যে বর্তমান রাজনৈতিক অবস্থা পশ্চিম বাংলায়, উনি যথার্থই বলেছেন যে ভালো না। তবে তিনি এখনও বলবো যে যথেষ্ট শক্তিশালী তিনি পশ্চিমবঙ্গে, এবং তিনি দেখছেন একদিকে যে মোদি অ্যাবসলিউট মেজরিটি তার লোকসভাতে, শুধু রাজ্যসভাতে তার অ্যাবসলিউট মেজরিটি নাই। সেখানে কিন্তু আমার জানা মতে মমতার সাহায্য সেখানে লাগতে পারে। যদিও 3 দিন পরে মনে আছে আপনার যে নেপাল সামিটের পরে যখন আমাদের ভারতের প্রধানমন্ত্রী আসামে গেলেন, তিনি গগৈ সাহেবের অনুমতি নিয়ে এসেছেন, কারণ তিনি প্রথমের দিকে কিন্তু আপত্তি করছিলেন। তো
গগৈর সম্মতি নিয়ে তিনি তারপরে দিল্লিতে ফিরেছেন। তাতে করে মমতা দেখছি যে তার ম্যানুভারেবিলিটি আপার হাউসে খুব কম, কমে যাচ্ছে। হ্যাঁ, তার সাথে আরেকটা জিনিস অ্যাড করবো আমি, যে মমতা দেখছে যে সে অনেকটা একঘরে হয়ে যাচ্ছে। যদিও বিজেপির সাথে তার সম্পর্ক এখন অত্যন্ত খারাপ, কিন্তু এটাও ঠিক যে তার কিছু প্রয়োজন আছে, তার বাজেট, যেটা ইউপির সঙ্গে তার সম্পর্কটা এত খারাপ হয়ে গেল কেন, হঠাৎ করে রাতারাতি কেন খারাপ হলো? কারণ সে বহু টাকা চেয়েছিল তার বাজেটের জন্য, কিন্তু চিদম্বরম সাহেব রাজি হননি, এবং সেটা চাঁদ নিয়ে চিদম্বরম সাহেবের সঙ্গে মনমোহন সিংয়ের একটু মনোমালিন্য হয়েছিল। তো এখন তিনি এই অবস্থা থেকে নিজেকে উদ্ধারের জন্য তিনি রাজি হয়েছেন, এবং সেখানে তিনি এক পর্যায়ে এটা বলেছেন পরবর্তীতে যে 1974 সালে মুজিব ইন্দিরা যে চুক্তি হয়েছিল, সেই চুক্তিতেই কিন্তু এইগুলোকে আমরা এক্সচেঞ্জ করব। যদি বঙ্গবন্ধু জীবিত থাকতেন 75 পরবর্তী সময়, তাহলে এটা হয়ে যেত, আমি আশা করছি। কিন্তু তার মৃত্যুর পরে যে সরকার আমাদের এখানে পরিবর্তন হলো, সেটাও কিন্তু আমাদের ভুললে চলবে না, যে আধা মিলিটারি বা মিলিটারি সরকার 15 বছর দেশ চালালো। তাই তাদের সঙ্গে ভারতের একটি গণতান্ত্রিক দেশ প্রাতিষ্ঠানিকভাবে তাদের প্রতিষ্ঠিত, তারা সেভাবে তারা সিরিয়াসলি নেয়নি এবং তারা করতেও চায়নি। কাজেই যখন সত্য কথা বলেছেন যে মনমোহন সিং যখন ঢাকায় আসলেন, মমতা কিন্তু কথা দিয়েছিল আসবে, হ্যাঁ, সেখানেই কিন্তু সমস্যা হলো। না এসে সে তাকে একটা মানে খুব খারাপ অবস্থায় শুধু ফেলে, বিব্রতকর অবস্থায় ফেললেন। বিব্রত তো করেইছেন, এবং তিনি পাবলিকলি বললেন ঢাকা ইউনিভার্সিটি সিনেট হলে যে ইট ইজ ভেরি স্যাড যে আজকে পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার আমার সঙ্গে আসেননি। এটা একটা সাধারণত ডিপ্লোম্যাসিতে আমরা এরকম একটা ভাষা আমরা দেখি না বা আশা করিনি আমি, কিন্তু তিনি বলেছেন, কারণ তিনি কতটা ব্যথা পেয়েছেন, দুঃখ পেয়েছেন, যে সে কথা দিয়েছে, এবং আমি প্রধানমন্ত্রী হাসিনাকে কথা দিয়েছি যে আমরা এটা করছি, সমস্ত কিছু তৈরি, এবং কথা দিয়েছেন বলেই কিন্তু ওই বলে আপনার যে আমরা যে একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটে কিন্তু ফরেন মিনিস্ট্রি সব তৈরি করে রেখেছিল, শুধু স্বাক্ষর করা হয়নি। সেটাই তো সেটার জন্য আপনার আমি বলবো যে এটা অত্যন্ত আনন্দের ব্যাপার না এখন যে মোদি সাহেব তিনি করতে চেয়েছেন এবং বললেন যে উনি ভারতে, তিনি বলেছেন আসবেন বাংলাদেশে, এবং তিনি অবশ্যই কিছু হাতে নিয়ে আসবেন। তিনি না নিয়ে তিনি এখানে আসবেন। আমরা একটু ডক্টর ইমতিয়াজ আপনার কথা শুনতে চাই। কয়েকটা জিনিস আমার একটু খেয়াল রাখা দরকার। একটা হলো যে বাংলাদেশে কেন এটা নিয়ে এত হইচি হচ্ছে সেটা আমার মাথায় ঢুকছে না, কারণ আমরা 74-এই এটা পাশ করে ফেলেছিলাম। মনে রাখতে হবে জুলাইতে অ্যাগ্রিমেন্ট করেছি, আমাদের পার্লামেন্ট অক্টোবরে রাটিফাই করেছে, ভারত 5 দিন বা 6 দিন আগে, ডেডলাইন ছিল 31 ডিসেম্বর 74, সেই 5-6 দিন আগে মল্লিক সাহেবের ফোনের মাধ্যমে জানানো হলো যে ভারত এটার অ্যামেন্ডমেন্ট চাচ্ছে, নাহলে রাটিফাই করবেন না। অ্যামেন্ডমেন্টটা কি বলতে হবে, কেন ভারত 74 আটকে আছে, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ 74 তারা আটকে দিয়েছে। তারা অ্যামেন্ডমেন্টটা কি চাইল, 6.5 কিলোমিটার্স আনডিমার্কেটেড বর্ডার ছিল ভারত আর বাংলাদেশের। তারা বলল ওই 6.5 কিলোমিটার যতদিন ডিমার্কেটেড না হবে ততদিন আমরা চেঞ্জ করব না এই ছিটমহল ইত্যাদি। জাস্ট 5 to 6 days বিফোর এসে, এবং এটা 6.5 কিলোমিটার বর্ডার, হ্যাঁ, এবং আমাদের কি বলা হয় সরকার, আমি মনে করেছি তখন রীতিমতো অপমানিত মনে করেছেন। কেন অপমানিত মনে করেছিলেন এটা মনে রাখতে হবে যে আমাদের পার্লামেন্টে অক্টোবর মাসে কিন্তু আমরা র্যাটিফাই করে ফেলেছিলাম, যেটা র্যাটিফাইড আমরা সেটাকে বলা হচ্ছে তুমি এখন অ্যামেন্ড করো। এই হলো হিস্ট্রি, কিন্তু মানে হিস্ট্রি কিন্তু এটার সাথে এটা এক। সেকেন্ড হলো সাংবিধানিকভাবে মনমোহন সিংয়ের কোনো বাধা ছিল না তিস্তা সই করতে, সাংবিধানিকভাবে। কনস্টিটিউশনালি দিল্লির গভর্নমেন্ট হ্যাজ দ্য ফুল রাইট
sign with- কেন করলো না কেন করলেন মনমোহন সিং? রাজনৈতিক কারণে করলো না। ওই যে বললে পশ্চিমবঙ্গে আসছে না বলে করছে না, এই সাংবিধানিকভাবে কোনো বাধা ছিল না, সে সই করতে পারতো। কেন করলো না? এবং না করার পিছনে এখন যেটা বলা হচ্ছে যে মমতা কি তখন ভুল পলিটিক্স করেছেন, মমতা রাইট পলিটিক্স করেছে। ইলেকশনে কে জিতলো? আর ভরাডুবি হয়েছে, কংগ্রেসের ভরাডুবি হয়েছে, তৃণমূল কংগ্রেসে কিন্তু ভরাডুবি হয়নি। তৃণমূল কংগ্রেস পুরো ভারতে এখন নাম্বার 3 পার্টি, নাম্বার 3 কিন্তু। এবং এটা তো এন্ড অফ দ্য গেম না, গেম তো আরও সামনে আসবে। যখন বিজেপি ডেলিভার করতে পারবে না ধরে নেই, তখন কি হবে রাজনীতির। তো যারা বলছে যে মমতা ব্যানার্জি ভুল করছে, যারা বলছে পশ্চিমবঙ্গে তার অবস্থা খারাপ, তারা মনে হয় পশ্চিমবঙ্গের হয় জনগণের সাথে সম্পর্ক রাখছেন না, বা আমি নিজে যেহেতু কিছুদিন আগে 2 সপ্তাহ মতন ছিলাম, মমতা ব্যানার্জি এখনও পপুলার। কলকাতায় পপুলার না, কারণ কলকাতায় বেশিরভাগ এলিট হয়ে গেছে নন বেঙ্গলি, খেয়াল করছে না মানুষে। কিন্তু পত্রিকায় পপুলার না, পত্রিকার ওনারশিপটা দেখতে হবে। আনন্দবাজার পত্রিকার রাজনীতিটা বুঝতে হবে যে কেন আনন্দবাজার পত্রিকা এই বর্ধমান নিয়ে মমতা ব্যানার্জিকে প্রেশার দিয়েছে। এই আনন্দবাজার পত্রিকায় কিন্তু একসময় মমতা ব্যানার্জিকে সাপোর্ট করেছিল সিপিএমের বিরুদ্ধে। এই রাজনীতিটা বোঝা দরকার। সেই জায়গায় মমতা ব্যানার্জি মনে করছেন আমি নাম্বার 3, আমি তো যেমন তেমন পার্টি না, এবং ভবিষ্যতে আমি অ্যালায়েন্স দিয়ে আমি অনেক কিছু করতে পারি। এখন সমস্যাটা হয়ে গেছে বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসের একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলছে পশ্চিমবঙ্গে। কেন? বিজেপির মাথায় ঢুকেছে আমার প্রত্যেকটা রাজ্যে জিততে হবে, কাশ্মীরেও জিততে হবে, পশ্চিমবঙ্গেও জিততে হবে। পশ্চিমবঙ্গে জেতা মানেটা কি এটা বুঝতে হবে। পশ্চিমবঙ্গে জেতা মানে হলো আমি তৃণমূল কংগ্রেসের যে ভোটার যে বেস, পাওয়ার বেস, সেটাকে তো ভাঙতে হবে। সেই পাওয়ার বেসটা কি? এবার মমতা ব্যানার্জি দেখিয়েছে যে আমি মাইনরিটিস ভোট দিয়ে আমি পাওয়ার বেস করতে পারি। এবার প্রচুর মুসলিমদের ভোট পেয়ে সে কিন্তু উঠে এসেছে। এটাকে ভাঙতে চাচ্ছে বিজেপি, এবং এই কারণে হলো বর্ধমান, এই কারণেই হলো প্রেশার। সেই রাজনীতির মধ্যে আমরা ঢুকে পড়েছি আমাদের এই ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট। কিন্তু আমরা তো 74ই পাশ করে ফেলেছি। এখানে যার ওই যে মিষ্টি খাওয়াখাওয়ি হলো, আমি মনে করি যে যারা ছিটমহলে আছেন তাদের জন্য একটা সুখবর এই খাতে। আমাদের দিকে তো কিছু করার নেই। মানে আমরা কেন ভাবছি যে ভারত সাংঘাতিকভাবে এটা গিভ ইন দিচ্ছে, ভারত সাংঘাতিক ঔদার্য করছে, এটা কিছু, আমরা তো 74ই করে ফেলেছি আমাদের যা কিছু করার। বরং আমাদের প্রশ্ন হবে যে এত দিন কেন লাগলো 40 বছর? কারণ এই 40 বছরে আস্থার যে অভাব ঘটিয়েছে, এটা না করে যদি 40 বছর আগে করতো, তাহলে যে আস্থাটা হতো সেই আস্থা দিয়ে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারতাম। আমরা কিন্তু এমন জায়গায় এসে পড়লাম, এখন যে কোনো চুক্তি হলে বলবে ও সময় লাগবে 40 বছর ভারতকে আনতে। এই জায়গায় আমি মনে করি যে এইটাকে আমরা বড় করে দেখার কিছু নেই। এটা যদি কেউ বড় করে দেখতে পারে তারে হলো ছিটমহলের লোকরা এবং ভারতের জনগণ তাদের। কিন্তু আমরা তো 74 40 বছরের পুরনো আমি কাহিনী। তো মনে করি না এটা বড় কিছু আমাদের। আমরা আরো কথা বলবো, তার আগে আবারও একটু বিরতিতে যেতে হবে। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন, আবারও ফিরে আসবো বিরতির পর। আরেকবার আমন্ত্রণ 24 ঘন্টায়। আমরা কথা বলছিলাম বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে। এবার অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। একটি প্রসঙ্গ যে আমরা কয়েকদিন ধরে পত্রপত্রিকায় দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটতে পারে, এরকম একটি আশঙ্কা। বিশেষ করে একজন মন্ত্রী, প্রভাবশালী মন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে। এই বিষয়টিকে আপনি রাষ্ট্রদূত ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পদে ছিলেন, আপনার কি মনে হয় যে এই ধরনের দায়িত্বশীল পদের লোকদের মন্তব্য দুই দেশের পারস্পরিক সম্পর্কে কী ধরনের প্রভাব ফেলে আসলে? দেখুন, এটাকে আমি সময়ের অভাবে খুব স্বল্প আকারে আমি বলবো যে আমাদের কিছু শুধু ডিপ্লোম্যাসিতে না, রাজনীতিতেও আমাদের কিছু এটিকেট আছে, ম্যানার্স আছে এবং ট্রেডিশন আছে। এবং সেইভাবে ধরতে গেলে যে আমরা একে অন্যকে আমরা সম্মান করব, সম্মান করে কথা বলবো, এটাই হলো
আমাদের এডিকেট, ডিপ্লোম্যাসি কূটনীতিবিদদের এডিকেট এবং রাজনীতিবিদদের এডিকেট তাই হবে। তো এখানে আমি একটি জিনিস অবশ্যই আমি বলবো যে যখন আমরা গণতন্ত্রের কথা বলছি, আমি শেষ করব, সেখানে আমাদের দেখতে হবে যে আমরা যে সেই যে সোশ্যাল চয়েস থিওরি, যেটা কেনেথ অ্যারো তিনি বহু বছর আগে বলে গেছেন, যেটাকে নিয়েই আমরা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে গণতন্ত্রের পথে চলার চেষ্টা করছি। সেই মুহূর্তে আমাদের দুই দেশেরই, যে দুই দেশের নাম বলেন, বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র, দুই দেশেরই নেতৃবৃন্দের উচিত হবে সেভাবে যাতে করে সেই সোশ্যাল কোহেশনটা আমরা রাখতে পারি, আমরা গণতান্ত্রিক পথে আমরা যেতে পারি এবং আমরা যেন সম্মানজনকভাবে, আমরা আজকে 34 বছর আমরা স্বাধীনতা পেয়েছি, 43 বছর স্বাধীনতা পেয়েছি, 34-এ পড়তে যাচ্ছি আমরা, 44-এ পড়তে যাচ্ছি আমরা, আই বেগ ইওর পার্ডন, হ্যাঁ 44 বছর পড়তে যাচ্ছি। কাজে সেই মুহূর্তে বাংলাদেশ একটা ক্রিটিক্যাল ম্যাস, পলিটিক্যাল ম্যাস আমরা তৈরি করেছি। আজকে আমরা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং যে কথাটি যে জ্ঞান বাতিস্তা ভিকো, ইতালিয়ান ফিলোসফার বলেছেন, নেপোলিটন ফিলোসফার, যে শুরুর থেকে তোমরা যেভাবে শুরু করেছো, তোমার জাতি গঠনের শুরু করেছো, আগে শুরুটা দেখতে হবে। সেখানে আমাদের যেভাবে আমরা মুক্তিযুদ্ধ করেছি এবং 3 মিলিয়ন মানুষ মারা গিয়েছে, সেই যে একটা দুঃখ, বেদনা, জড়া, ক্লিষ্টতা ছিল, তার ভিতর থেকে আমরা উঠে আসার চেষ্টা করছি, এখনও করছি আমরা। আমার মনে হয় সেটা বোধহয় ঝেড়ে উঠতে আরো কিছুদিন সময় লাগবে আমাদের। কাজে আপনাকে ধন্যবাদ। আমি আসলে অন্য এক দেশ যে কথা বলছেন, তাদেরও উচিত যে আমাদের গণতান্ত্রিক পদ্ধতি আমরা যেভাবে চলেছি, আমাদের সংবিধান রক্ষা করেছি, সেখানে তাদেরও কিছু বলা উচিত নয় বারবার একই কথা। জি, ধন্যবাদ। প্রফেসর ইমতিয়াজ আহমেদ। না, খুবই দুঃখজনক আমি মনে করি। তবে খেয়াল রাখা দরকার যে আমরা কয়েক বছর ধরে দেখছি যে এই ধরনের ভাষার ব্যাপারে সংযত না হওয়া বা খুব খারাপভাবে কথা বলার, প্রথমে আমরা দেখেছি পার্টির মধ্যে হতো, তারপরে আমরা একসময় দেখেছি পলিটিক্যাল পার্টির সাথে সিভিল সোসাইটির মধ্যে এই ভাষার তারপর দেখেছি পার্লামেন্টে ভাষার অবনতি করতে করতে এখন হয়ে গেছে আন্তর্জাতিক মহল। এরপরে মনে হয় জাতিসংঘে যে হয়তো আমরা ওরকম কিছু একটা পাবো। তা আমার মনে হচ্ছে তা আমার মনে হচ্ছে যদি আমি এই ধারাবাহিকতা দেখি, আমি খুবই মনে করি দুঃখজনক এবং চিন্তার ব্যাপার, কারণ এটা শিক্ষার ব্যাপার। যারা রাজনীতি করেন তাদের মানে দেয়ার অনেক কিছু আছে, তার মধ্যে একটা কিন্তু শিক্ষা, সেটাও কিন্তু তারা দেন। মানে শুধু যে বিশ্ববিদ্যালয় বা স্কুল কলেজে শিক্ষা তা না, শিক্ষার পরিমাপ অনেক বড়। এখন এইভাবে যদি ভাষা হন, এবং সবচেয়ে দুঃখজনক এবার যেটা হয়েছে সেটা হলো যেহেতু কাজের মেয়ে বলা হচ্ছে, আমি যেটা মনে করি কাজের মেয়ে কিন্তু তার পুরোপুরি ডিগনিটি আছে, সে কিন্তু একজন মানুষ। এই যে অবহেলা করা, এটা সবচেয়ে খারাপ। যেই বাংলাদেশ এত বড় আকারে উইমেন অ্যাক্টিভিজম আছে এবং এম্পাওয়ারমেন্ট আছে এবং একেবারে প্রায় মানে রীতিমতো দম্ভ নিয়ে আমাদের কি বলা হয় নারীদের আন্দোলন হয়েছে, সেই জায়গায় এবং এতগুলো নারী মন্ত্রী আছেন যেই দেশে খুব কম দেশে আছে, সেই দেশে এরকম একটা কথা বলা, সেটা আমি মনে করি যে এগুলোকে যদি মানে হয় উনি নিজে হয়তো ক্ষমা চেতে পারেন বা বলতে পারেন যে ভুল হয়ে গেছে বা কিছু একটা যে না বলেন, তাহলে জিনিসটা হবে যে ওই ধারাবাহিকতা যেটা শুরু হয়েছে সেটা এমন জায়গায় যে থামবে, তখন দেখা যাবে যে আমাদের পুরো হাতছাড়াই হয়ে যাচ্ছে পুরো। কিন্তু এই ধরনের ঘটনা, এই ধরনের কথাবার্তা, শব্দ প্রয়োগ কি দুদেশের সম্পর্ককে, ডিপ্লোম্যাসিকে প্রভাবিত করে কিনা? একটা জিনিস মনে রাখতে হবে, দুদেশের সম্পর্ক কিন্তু মানুষের মধ্যে সম্পর্ক, কিন্তু দেশ তো মানুষ তো, তাই না? মানুষ কিন্তু সব কিছু সহ্য করতে পারে, একটা জিনিস কিন্তু মানুষ সহ্য করতে পারে না, সেটা তাকে অপমান যদি করা হয়। অপমান সহ্য করতে পারে না বলেই মানুষ। কিন্তু গরু ছাগল তো আমরা জানি না এক গরু আরেক গরু কাকে কি বলে, কিন্তু মানুষ আমরা হয়েছে ওই কারণেই যেহেতু আমরা অপমান সহ্য করতে পারি না, বলাই হয় হিউমিলিয়েশন কখনো মানুষ সহ্য করতে পারে না। তো এই জায়গায় এই যে মানুষকে হিউমিলিয়েট করা, অপমান করা, এই জিনিসটা খেয়াল রাখা দরকার। কারণ এখন হয়তো তাৎক্ষণিক হয়তো কোনো সম্পর্ক এমন প্রভাব নাও পড়তে পারে, কিন্তু যেহেতু মানুষ এবং যখন এটা শুনবে
তখন দেখা যাবে যে এক ধরনের ইমেজ সংকটে হয়তো আরও বেশি পড়ে যায়। ডক্টর ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। আমি খুবই দুঃখিত আলমগীর ভাই, আপনাকে একদমই সময় দিতে পারছি না আজকে, আমি দুঃখিত। আমাদের 30 সময় সেকেন্ড শেষ। আমরা দেবেন, 30 সেকেন্ড। আমি খুবই দুঃখিত স্যার, আমাদের সময় একদমই শেষ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।